যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্যকে বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না চঞ্চল, কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর, আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. এসব কি হচ্ছে? কিভাবে হচ্ছে? আমি তো কোনো শোতে যাইনি, আমি তো কোনো কনসার্ট করিনি। তাহলে আমার নাম নিয়ে আমারই মতো দেখতে ওটা কে? আমি আর এসব নিতে পারছি না। কি হচ্ছে এসব আমার সাথে? আমার ছবি পত্রিকায়, ফেসবুকে সবাই আমার গানের প্রশংসা করছে, বাট কিভাবে হচ্ছে এগুলো? রাতারাতি সবাই আমাকে কিভাবে চিনে ফেললো? তোর না খুব স্বপ্ন ছিল তুই একদিন স্টার হবি? আজ তোর সেই স্বপ্ন পূরণ হয়েছে। Who's this? কে কথা বলে? তোর গুরুকে ভুলে গেলি? কারো মনের কোনো একটা ইচ্ছে পূরণের জন্য সে যে কোনো কিছু করতে পারে। তার কাছে দুনিয়ার সব যুক্তি হার মেনে যেতে বাধ্য। আর কিছু পেতে হলে কিছু হারাতে হয়, অথবা কাউকে হারাতে হয়। বনি খুব একটা সাধারণ ছেলে। ধনী পরিবারে তার জন্ম হলেও তার জীবনে সে কখনো কোনো বিলাসিতা করতে পারেনি। বনির বাবা একজন ব্যবসায়ী। খুব বেশি পড়ালেখা না জানার কারণে ভালো কোনো চাকরি পায়নি বনির বাবা। শেষ পর্যন্ত নিজের বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সে টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করে সে। ভাগ্য আর বুদ্ধি ভালো ছিল বলে বনির বাবা সে ব্যবসা সফল হয়ে এখন সে প্রায় কোটিপতি। বনি তার বাবার একদম উল্টো স্বভাবের। সম্পত্তি বা টাকা পয়সার প্রতি খুব একটা আগ্রহ নেই তার। শখ বলতে বনি গান গাইতে খুব পছন্দ করে। ছোটবেলা থেকেই স্বপ্ন একদিন দেশের নাম করা রকস্টার হবে, কিন্তু বনির বাবা গান একদমই পছন্দ করে না। তাই বনি লুকিয়ে লুকিয়ে ওর এক বন্ধুর বাসায় গিয়ে গান শিখত। সেটা নিয়ে বাবার কাছে ধরা খাওয়ার পর বাসা থেকে বের হয়ে যাওয়া বন্ধ হয়ে যায় বনি। কলেজে ওঠার পর নিজের টিউশনির টাকা দিয়ে গিটার শেখার একটা স্কুলে ভর্তি হয়ে যায় সে। সেখানেও নিস্তার নেই। বনির বাবা এই পর্যন্ত ছেলের 3টা গিটার ভেঙেছে। কিছুতেই সে তার ছেলেকে গান গাইতে দেবে না। বনি বাসায় বেকার বসে থাকলেও তার বাবার কোনো সমস্যা নেই, কিন্তু গান বাজনা করা যাবে না। গান করলে বাড়ি থেকে বের হয়ে তারপর করতে হবে। আর বনিও খুব জেদি। ছোটবেলার স্বপ্ন তো আর এভাবে মুছে ফেলা যায় না। ওর বাবা 3টা গিটার ভেঙে ফেলার পর বনি বাসা ছেড়ে দেয়। পড়ালেখায় ভালো ছিল সে, তাই কিছু টিউশনি করে আর গিটার শিখিয়ে মাসে যা আয় হতো তা দিয়ে থাকা খাওয়াতে খুব একটা বেশি অসুবিধা হতো না। বনের গান সুন্দর হলেও সেই সময়কার নাম করা রকস্টার মৃদুলের কারণে ও খুব একটা দাম পাচ্ছিল না। নেক্সট অ্যালবাম নিয়ে একটু সিরিয়াস হতে হবে। প্রায় 1 বছর হলো কোনো নতুন অ্যালবাম বের করা হচ্ছে না। জি বস। আচ্ছা, এবার লিরিসিস্ট কাকে রাখবেন? আমি নিজেই লিখবো এবার। অসাম। তাহলে তো এই অ্যালবামটা ডাবল হিট। বনে বোতলটার দিকে দাও তো। এই যে নেন বস। আমি হিট হওয়ার জন্য কবে গান করেছি বনি? না মানে আমি আসলে বস সেইভাবে বলি নাই। আচ্ছা, তুমি আমাকে সারাদিন বস বস বলে কেন ডাকো বলো তো? আমি তো তোমাকে কোনো চাকরি দেইনি। আপনি বস, আমার বস ভাই, বুঝছেন? সেই কলেজ লাইফ থেকে আমি আপনার ফ্যান। তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে কবে? গত মাসে হলো তো। আপনি তো সেদিন আমার ভার্সিটিতে কনসার্ট করলেন একটা, মনে নেই? ও আচ্ছা, বড় হয়ে তুমি কি হতে চাও বলো তো? মৃদুল ভাই, বস আমি আসলে আপনার মতন রকস্টার হব। আপনি আমার আইডল। আমি এই জীবন আর কিচ্ছু চাই না বস। আমি তো একজন আছি, এইরকম আরেকজন দিয়ে কি করবে সবাই বলো তো? এই দুনিয়ায় কপির কিন্তু কোনো দাম নেই। তোমাকে আমার মতো হতে হবে না, তুমি তোমার মতো করে আরো ভালো কিছু হবে। জি বস। আজ বোধহয় একটু বেশি চড়েছে। বস আপনার ওই নেক্সট অ্যালবাম একটা কিছু বাজান না।
জোস, এগুলো শুধু আপনাকে দিয়ে সম্ভব ম্যান। হ্যাঁ, তোমাকেই শোনালাম শুধু। বস আপনি কোনো প্যারা নেন না, আমি ব্লুটুথের মতন তথ্য আদান প্রদান করি না, বুঝলেন? হোয়াট এভার, নীতিকে ফোন দাও, বলো ওকে আমি ডেকেছি। ওকে বস, আমি এখনই ফোন দিচ্ছি। না, ওর তো আজ কি যেন একটা মিটিং আছে, তাই না? রাতে আসবে বলেছে। কয়টা বাজে দেখো তো? 7:30 বাজে বস। সন্ধ্যা? জি নীতির মিটিং মনে হয় 8টায়। বস আমি তাহলে আজকে আসি, ওই ফ্রেন্ডদের সাথে একটু বসার কথা আর কি, আড্ডা ফাড্ডা দিব, বুঝলেন না? চলে যাবে? আচ্ছা যাও। আপনি ঠিক থাকবেন তো বস? আর ওকে? আমাকে নিয়ে টেনশন করো না, আই নো মাই লিমিট। মৃদুলের গান অসম্ভব সুন্দর, সব ধরনের ইনস্ট্রুমেন্ট সে বাজাতে পারে। মৃদুলের প্রতিভা আসলে প্রশংসা পাওয়ার মতো। তার গান বনিকেও মুগ্ধ করত। বনি মৃদুলের প্রতিটা গান ফলো করত। এই সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোথায় ছিলে? তোমার বয়ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে। কি করছে মৃদুল? মদ খায় টাল, মনে হয় না আজকে আর উঠতে পারবে। যাক ভালো, আমার আর সেখানে যেতে হবে না। Why don't you leave him? তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? তোমার মাথা ঠিক আছে? আমার ক্যারিয়ারের জন্য ওর মতো হাই প্রোফাইল মিউজিশিয়ানকে ডেট করা খুবই ইম্পর্টেন্ট। ওর কারণে আমি এত হাইলাইট হয়েছি। গান তো আমিও করে নিতি। তোমার গানের সর্বোচ্চ ভিউ কত বলো? আর মৃদুলের গানের সর্বনিম্ন ভিউ কত তোমার কোনো আইডিয়া আছে? তোমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি এখনো স্ট্রাগলিং সিঙ্গার। কিন্তু এভাবে আর কতদিন? দেখো বনি, কিছু মনে করো না, আমি আগে আমার নিজের ক্যারিয়ারটা একটু গুছাই, এরপর কিছু একটা ভেবে দেখবো। আর এভাবে এবার খারাপ কি, ভালোই তো আছি। তোমারও তো কোনো ঝামেলা হচ্ছে না? হ্যাঁ, ঝামেলা হচ্ছে না ঠিক আছে, বাট মাঝে মাঝে তোমাকে ওর সাথে দেখতে ভাল লাগে না আমার। মানে যা তা পাতাও তো ফালতু কথা। শোনো, আমরা আর এভাবে ওপেনে বসতে পারবো না। আমাকে অনেকেই চেনে। তুমি আমি আলাদা দেখা করি এই কথা মৃদুলের কানে গেলে ও কিছু একটা বুঝে যেতে পারে। কিন্তু সারাদিন মদ খায় কুলবায় না। এভাবে বলবে না। কেন, তোমার গায়ে লাগে? বয়ফ্রেন্ডের জন্য এত মায়া? হ্যাঁ, ক্ষুধা পেয়েছে, অর্ডার করলাম। কি খাবো বলো? নীতি মৃদুলের গার্লফ্রেন্ড। এছাড়াও ওর আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে এই জেনারেশনের একজন আপকামিং মডেল। সে দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু কিছু কারণে পড়ালেখা সম্পূর্ণ করতে পারেনি নীতি। সে কথা না হয় পরে বলবো। মৃদুল আর নীতিকে সবাই পাওয়ার কাপল বলে চেনে, কারণ ওদের মতো জুটি হাজারে একটা খুঁজে পাওয়ার মতো। দুজনেই একদম পিকচার পারফেক্ট। মৃদুলের মতো ছেলেরা সাধারণত তাদের গার্লফ্রেন্ডকে সবার চোখের আড়াল করে রাখে, কিন্তু মৃদুল নীতিকে এতটাই পছন্দ করত যে সে তাদের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয়। কয়েক মাস আগেও নীতি একজন স্ট্রাগলিং মডেল ছিল। মিডিয়ার সাথে তার কানেকশন খুব বেশি ছিল না বললেই চলে, কারণ নীতির পরিবারে কেউ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত না। কিন্তু মৃদুলের সাথে রিলেশনশিপে যাওয়ার পর নীতি মিডিয়া ফোকাসে আসতে শুরু করে। অন্যদিকে নীতি মৃদুলের সাথে প্রকাশ্যে সম্পর্কে থাকলেও সবার চোখ ফাঁকি দিয়ে বনির সাথেও একটা প্রেম খেলা খেলতে থাকে। নীতি আসলে ঠিক কি কারণে মৃদুলের সাথে এমনটা করছে সেটা এখনো খুব একটা পরিষ্কার না। তোমার শুট কেমন ছিল? আমার তো আজ কোনো শুট ছিল না। ছিল না? ওহ, তোমার কেন মনে হলো যে আজকে আমার শুট ছিল? জানি না, অন্য কেউ বলেছিল মনে হয়। আমি আজকাল কথা গুলিয়ে ফেলছি। সেই অন্য কেউটা কে হবে? কেউ একজন। তোমার কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? তোমার তাই মনে হয়? হতেও পারে, এত ফেমাস একজনকে সবাই ডেট করতে যাবে। চাইলেই কি আর সবকিছু পাওয়া যায়? লোভে পড়ে আর কোনো ভুল করে ফেলো না কিন্তু। ইচ্ছে হলে এরকম সন্দেহ তো আমি তোমাকেও করতে পারি। কি বলতে চাইছো? বিউটিফুল, হট, আপকামিং নায়িকাকে তো কত কিছুই করতে হয়। সেরকম কিছু করার থাকলে অনেক আগেই করতাম, তোমার সাথে পড়ে থাকতাম না। এই যে তোমার সুন্দর ফর্সা গাল, একটু রোদের আলোতে চামড়ার নিচে রগগুলো ফুটে ওঠে, এই গালে ধারালো একটা ব্লেড দিয়ে আলতো করে ছোঁয়ালে কি হবে জানো? আস্তে আস্তে টকটকে লাল বর্ণের রক্ত গড়িয়ে পড়বে তোমার ঠোঁটের উপরে।
তুমি না আসলে একটা সিক, তোমার মাথায় সমস্যা আছে। ভয় পেয়েছো? আরে আমি তো এমনি বললাম। তবে কি বোঝাতে চাইছো তুমি? তুমি যা চাও আমি তাই দিতে রাজি আছি, শুধু এই শরীরে যেন অন্য কারোর স্পর্শ না লাগে। তোমার সম্পর্কে খোঁজ পেতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমাকে এক্ষুনি বাসায় নামিয়ে দিয়ে আসো। এত তাড়াতাড়ি চলে যাবে? আমার বিছানার চাদর তোমার গায়ে খুব মানিয়েছে, থেকে যাও না। না। আমি এখন ড্রাইভ করতে পারবো না, আই এম টু ড্রাঙ্ক। ঠিক আছে, আমি একাই যাব। আহা দাঁড়াও, বনিকে বলেছি তোমাকে নামিয়ে দিতে। এত রাতে ছেলেটাকে আবার এখানে কেন নিয়ে আসবে তুমি? হ্যাঁ তো আমি তো কোনো সমস্যা দেখছি না এখানে, ওর বাসা তো খুব বেশি দূরে না। হ্যালো বনি। মৃদুলের সাথে নীতির দেখা হয় একটা কার অ্যাক্সিডেন্টে। নীতি ওর এক বন্ধুর গাড়িতে ড্রাইভিং শিখছিল। গাড়ি চালানোর সময় নীতি কোনো সিগন্যাল না দিয়ে হুট করে গাড়ি ব্রেক করলে ওর পেছনে থাকা মৃদুলের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে মৃদুলের গাড়ির হেডলাইট ভেঙে যায়। তারপর যথারীতি দুজন গাড়ি থেকে বের হয়ে আসে, আর সেখানে নীতিকে দেখেই মৃদুলের ভালো লাগে। নীতি মৃদুলকে চিনে ফেলে। তখনই সে ভাবতে থাকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নীতি যেন ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা ছিল, যেই ভাবা সেই কাজ। গাড়ির হেডলাইটের জন্য পে ব্যাকের বাহানায় নীতি মৃদুলকে একদিন সন্ধ্যায় বাইরে কোথাও বসার কথা বলে। মৃদুল এতে রাজি হয়ে যায়। সেখান থেকে ওদের আরো দেখা সাক্ষাৎ হতে শুরু থাকে, আর তারপর প্রেম ভালোবাসার সম্পর্ক। আজ এত রাতে কলেজ যাচ্ছ যে? সামনে তাকিয়ে গাড়ি চালাও। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তুমি তো এভাবে থাকলেই পারো, এত মেকআপ টেকআপের দরকার কি বলো তো? ফালতু কথা বলবে না তো। আচ্ছা কি হয়েছে বলো তো? মৃদুল কিছু বলেছে? আহা কান্না করছো কেন? বলো না কি হয়েছে। আমার কিছু ভাল লাগে না, মাঝে মাঝে মনে হয় জীবনের কোনো মিনিংই নেই। আচ্ছা আমরা চলে এসেছি। আমি আজ বাসায় যাব না। কোথায় যাবে তাহলে? জানি না, আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও। এয়ারপোর্টে গিয়ে কি করবে? বললাম তো জানি না। তুমি কি কথা কম বুঝো? কাম অন নীতি, মাথা ঠান্ডা করো। কি হয়েছে আমাকে একটু খুলে বলো প্লিজ। আমি তখন খুব ছোট ছিলাম। আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। বাসায় শুধু আমি আর মা। আম্মুর কিছু জমানো টাকা ছিল, এছাড়া আমাদের আর কোনো সম্বল ছিল না। বাবা হুট করে ফোন দিয়ে বলে, তোমার মাকে দিও আমি আর আসবো না। পর থেকে ফোন বন্ধ। বাবা সত্যিই আর কোনোদিন আসেনি। আমি আর আম্মু কি খেলাম না খেলাম, বেঁচে আছি না মরে গেছি, কোনো খবর রাখেনি। আর দাদা বাড়ির কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। তারা আমার মাকে পছন্দ করতো না। আমার এক দূর সম্পর্কের ফুফাতো বোনের সাথে একদিন হঠাৎ দেখা হয়েছিল। কাছ থেকে জানতে পারলাম বাবা নাকি আরেকটা বিয়ে করেছে। তার নতুন বউ নাকি বয়সে তার চেয়ে অনেক ছোট। ব্যাস 11 বছর পর কিছুদিন আগে বাবার সাথে আমার দেখা হয়েছে। সে আমার বাসার নিচে দাঁড়িয়ে ছিল। এখন কি চাই উনি? আমি জানি না। কথা বলনি? না, তাকে দেখে আমি গাড়ি ঘুরিয়ে মৃদুলের বাসায় চলে গিয়েছিলাম। আচ্ছা হোয়াট ডু ইউ থিংক, কেন এসেছিলেন তোমার বাবা? কারণ জানার কোনো আগ্রহ নেই আমার। জানো তো, মাঝে মাঝে মনে হয় আমি আসলে নিজেকে হারিয়ে ফেলেছি। মানে? তুমি বুঝবে না। আমি আসি। থ্যাঙ্কস ফর দ্য রাইড। নীতি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে সে। ছোটবেলা থেকেই বাবা মায়ের অনেক আদরে বড় হয়েছে। নীতির কোনো আবদার কখনো ওর বাবা রাখেনি, এমনটা বলা কঠিন। মেয়েকে ছোট্ট একটা রাজকুমারীর মতো বড় করেছে। ছোটবেলায় নীতির পরিবার খুব হ্যাপি ফ্যামিলি ধরনের ছিল। বাবা মা আর মেয়ের ছোট্ট সুখের সংসার। কিন্তু নীতি যত বড় হতে থাকে তত বুঝতে থাকে যে ওদের পরিবারটা আসলে হ্যাপি ফ্যামিলি না। ওর বাবা আর মায়ের মধ্যে অনেক ঝগড়া হতো, এমনকি এক পর্যায়ে একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এগুলোর প্রভাব পড়তে শুরু করে নীতির উপর। তবুও নীতি সব বুঝেও না বোঝার ভান করে থাকত। নীতির বয়স যখন 16 ছুঁই করছে তখন ওর বাবা
প্রায় রাতেই মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরত। এর কারণে ওর মা ওর বাবাকে কিছুটা বললে তখন ওর বাবা ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। কি ব্যাপার বনি, কি চিন্তা করছো তুমি? একটু ঝামেলার মধ্যে আছি বস। কি ঝামেলা? এক্স গার্লফ্রেন্ড নাকি মিউজিক প্রডিউসার? বাড়ি বলা বাসা ছেড়ে দিতে বলছে? ঠিক তা না বস, আবার কিছুটা তেমনই। হুট করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। এখন আমার পক্ষে এত ভাড়া দিয়ে থাকা সম্ভব না। অন্য জায়গায় বাসা খুঁজতেছি বুঝছেন, কিন্তু ব্যাচেলার কেউ ভাড়া দিতে চায় না, বাজেটও কুলাচ্ছে না। এদিকে বাড়িওয়ালা বলছে আগামী মাসের প্রথম সপ্তাহে বাসা খালি করে দিতে। এখন মাত্র 10টা দিন, আমি নতুন বাসা কই পাবো বলেন? তোমার বাড়িতে যাচ্ছ না কেন? নিজের বাড়ি ছেড়ে একা একা রাস্তায় ঘুরে কি যে মজা পাও তোমরা। আমার গান করা বাবা পছন্দ করে না। বাড়িতে ফিরে গেলে আমি গান ছেড়ে দিতে বাধ্য হব, সেটা তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তুমি চাইলে আমার ফ্ল্যাটে থেকে বাসা খুঁজতে পারো, মানে যতদিন অন্য কোনো বাসা না পাও ততদিন আর কি। কি যে বলেন বস, আপনার বাসায় আমি এমনি এমনি থাকি কিভাবে বলেন? আপনি বলেছেন এটাই অনেক। ফর্মালিটি করো না তোমার সাথে, যেটা বলেছি শোনো। থ্যাংক ইউ বস, অনেক অনেক থ্যাংক ইউ বস। মানে বেশি জ্বালাবো না আপনাকে, খুব তাড়াতাড়ি একটা বাসা খুঁজে আমি বের হয়ে যাব। টেক ইউর টাইম ম্যান। বনি মৃদুলকে একজন মিউজিশিয়ান আর টিচার হিসেবে খুব পছন্দ করত, আর মৃদুলের সাপোর্ট ছিল তার বাবা। মৃদুলের বাবাও নামকরা সঙ্গীত শিল্পী ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে 5 বছর আগে সে মারা যায়। মৃদুলের প্রতিভা আর মিউজিক ইন্ডাস্ট্রিতে জানাশোনা থাকার কারণে ওর জন্য ফেম পাওয়াটা খুব সহজ হয়ে যায়। সব জেনেই বনি ঠিক করেছিল মৃদুলের সাথে থেকে থেকে শিখবে কিভাবে তার মতো হওয়া যায়। তবে এর জন্য বনিকে অনেক কঠিন রাস্তা পার হয়ে আসতে হয়। প্রায় 2 বছর মতো বনি মৃদুলের কনসার্ট, টক শো, অ্যালবাম লঞ্চিং কোনোটাই মিস করতো না। কিন্তু মৃদুল তো আর সবার সাথে কথা বলে না, তেমনি সবসময় আশেপাশে দেখলেও বনির সাথেও কখনো কোনো কথা বলেনি। একদিন বনি মৃদুলের একটা গান কভার করে সে ভিডিওটা ইউটিউবে আপলোড দেয়। ভিডিওটা দেখে মৃদুলের কাছে মনে হয় বনির মধ্যে একটা প্রতিভা আছে, তবে সেটা সঠিক চর্চা হচ্ছে না। তাই সে বনির সাথে দেখা করতে এবং তাকে শেখাতে রাজি হয়। সময়ের সাথে সাথে তাদের বন্ডিংটা ভালো হতে শুরু করে। মৃদুল বনিকে ছোট ভাইয়ের মতো আদর করত। কোন এক অদ্ভুত কারণে বনির প্রতি ওর একটা মায়া জন্ম নেয়। এই জন্য বনি বিপদে পড়েছে জেনে নিজ বাসায় তাকে জায়গা দিতে দ্বিতীয়বার ভাবেনি সে। বনি, তুমি এত সকালে এখানে? ওহ, তুমি এসে গেছো। আমি নাস্তা করিনি এখনো, একটু খেয়ে বের হচ্ছে। তুমি ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, বাসা থেকে খেয়ে এসেছি। বনি এত সকালে এখানে কি করছে? ও কিছুদিনের জন্য এই বাসায় থাকবে। মানে কয়দিন? 2-3 দিন হতে পারে, আবার 2-3 মাসও হতে পারে। কি বলছো এসব? ওর বাড়িওয়ালা ঝামেলা করেছে, নতুন বাসা খুঁজে পাচ্ছিল না, তাই আমি বলেছি কিছুদিন এখানে থাকতে। তুমি এত রাগ হচ্ছ কেন? ও তো আমার রুমে আমার বিছানায় শুয়ে আমার পাশে ঘুমাবে না। তার মানে আমি যখন রাতে এই বাসায় থাকবো তখন বনিও থাকবে? হ্যাঁ। আমার একটু আনকমফোর্টেবল ফিল হবে। আচ্ছা, একটু অরেঞ্জ জুস খাও। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি নাস্তা শেষ করো তো, আমার দেরি হয়ে যাবে। আর তুমি তো রেডি হওনি। কে বললো তোমাকে? আমি তো রেডি আছি। একটা স্পন্সর মিটিং এ তুমি এভাবে যাবে এই টি শার্ট আর জিন্স পরে? আমাকে কখনো ফর্মাল পড়তে দেখেছো তুমি? আর আমি তো চেহারা দেখাতে যাচ্ছি না সেখানে, আমি যাচ্ছি আমার গান নিয়ে। এটা তো কনফার্ম যে ওরা আমার নেক্সট কনসার্ট স্পন্সর করবে। মিটিং তো জাস্ট একটা ফর্মালিটি। যাই হোক, হয়েছে খাওয়া? আমার গাড়ি এনেছি, তোমাকে ড্রাইভ করতে হবে না। ওকে। বনে, জি বস। নাস্তা বানানো আছে, খেয়ে নাও। আর আমার আসতে রাত হবে, তুমি কি কোথাও বের হবে? না না বস, আমি আছি, বাসায় আছি। ওকে, ঠিক আছে। লোকমান আসবে, ওর কাছ থেকে বোতলগুলো নিয়ে আমার রুমে রেখে দিও। ওকে আমি আগেই টাকা দিয়ে রেখেছি। জি বস। নীতি ম্যাম, আপনি আপনার ফোনটা টেবিলে রেখে যাচ্ছেন। ও, থ্যাঙ্কস। ও বস, এইটা হবে আপনার নেক্সট অ্যালবামের সবচেয়ে হিট গান। টিউনটা যা বানাইছেন না, মারাত্মক। লিরিক কিন্তু পুরোটা লেখা হয়নি এখনো, বাকি সব গান মোটামুটি শেষ। এই একটা গানেই আটকে আছি এখনো। I know, you can do it.
ডোন্ট ওয়ারি। নীতি, তুমি কি আজ রাতে বাসায় যাবে? না, কাল আমার একটা শ্যুট আছে, তোমার বাসা থেকে কাছেই। আমার বাসায় গেলে সময় মতো শ্যুটে পৌঁছাতে পারবো না, 2 ঘন্টা জ্যামে বসে থাকা লাগবে। আচ্ছা শোনো না, তুমি কাল যাবে আমার সাথে? ডিরেক্টর অনেক বড় ফ্যান তোমার, তুমি গেলে খুব খুশি হবে। শুট কখন? সকাল 8টা থেকে। আমি উঠবো এত সকালে? তুমি এটা কিভাবে এক্সপেক্ট করো? উত্তরাতেই তো শুট, রাইট? হ্যাঁ, আপনি চাইলে আমি আপনাকে এগিয়ে দিতে পারি। সেটার প্রয়োজন নেই, আমার খুব ঘুম পেয়েছে। আমিও চাই রুমে। ঘুমাওনি? তুমি? তুমি আমাকে দেখে ভয় পেলে? না মানে, এই বাসায় আসলে মৃদুলকে ছাড়া অন্য কাউকে দেখে আমি খুব একটা অভ্যস্ত না তো। আচ্ছা তুমি আর কয়দিন থাকবে এখানে? কেন, মৃদুল কি করে? ও ঘুমাচ্ছে, আমার তেষ্টা পেয়েছিল। এই নাও পানি। তুমি প্লিজ তাড়াতাড়ি একটা বাসা নাও না, আমি চাই না মৃদুল কিছু বুঝে ফেলুক। ওকে, সো এই জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করো ওর সামনে? হ্যাঁ, সেটা কি খুব স্বাভাবিক না? আমি কি আমার বয়ফ্রেন্ডের সামনে তোমাকে বাবু বলে ডাকবো? আচ্ছা বাদ দাও, একটু এদিকে আসো না। তুমি মাথা ঠিক আছে? পাশের রুমে মৃদুল ঘুমাচ্ছে। আরে ওর ঘুম সহজে ভাঙে না। প্লিজ, আমি খুব টায়ার্ড। ওয়াই? কেন টায়ার্ড সেটা মুখে বলতে হবে? শোনো নীতি, আমি একদিন ওর থেকে অনেক বড় সিঙ্গার হব। আগে হয়ে দেখাও। মৃদুলের প্রতি নীতির কোনো ফিলিংস নেই। নীতি যা চেয়েছিল সেটা পেয়ে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে মৃদুলকে ছাড়তে পারছে না, কারণ ওদের সম্পর্কটা ভেঙে গেলে সবাই এটা নিয়ে প্রশ্ন তুলবে। সেটা নীতির ইমেজের জন্য ভালো হবে না। বনি ওর স্কুলের বন্ধু ছিল, সে স্কুল জীবন থেকেই বনি নীতিকে পছন্দ করত, কিন্তু নীতি ওকে পাত্তা দেয়নি। এখন মৃদুলের কারণে আবার বনির সাথে ওর দেখা হয়ে গেল। একদিন দুজন বসে স্কুলে সব গল্প করতে করতে নীতি আবার ওর অতীতে হারিয়ে গিয়েছিল, যখন ও অন্য 10টা সাধারণ মেয়ের মতো ছিল। এই নতুন জীবনে ও টাকা, নাম সবই পেয়েছে, কিন্তু তারপরেও নীতির মনে হয় ওর জীবনে কি যেন একটা নেই। প্রতি রাতে এক অদ্ভুত নিঃসঙ্গতা ওকে ঘিরে ধরে। এই নতুন জগতে হ্যাপি না থাকা নীতি তাই ওর আগের জীবনে ফিরে যেতে বনির সাথে জড়িয়ে পড়ে, কিন্তু কোনো কিছু ভেবে চিন্তে না এগুনোর কারণে নীতি এখন 2 নৌকার মাঝে, যার পরিণতি কখনোই ভালো হয় না। আপনি আবার কেন এসেছেন? মানিতে, তোকে অনেকদিন দেখি না, আমাকে তোর মনে পড়ে না? যখন আমাকে আর মাকে ফেলে চলে গিয়েছিলে তখন তোমার এই ভালোবাসা কোথায় ছিল? তোরা আমাকে ভুল বুঝছিস, আমার আর আসলে কিছু করার ছিল না। তোর মায়ের সাথে থাকা আমার জন্য একটা শাস্তির মতো হয়ে দাঁড়াচ্ছিল। আর আমি, আমার কি দোষ ছিল বাবা? আচ্ছা, তোর মা এখন কোথায়? এত বছর পর তুমি আম্মুর খোঁজ নিতে এসেছো? এভাবে কথা বলিস না মা, তোদের দেখাশোনার তো কোনো কমতি রাখিনি আমি। আমাদের দেখাশোনা? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমি প্রতি মাসেই তোদের জন্য টাকা পাঠাতাম। আর কত মিথ্যে বলবে তুমি? মা নেই, তুমি কি চাইতে এসেছো সেটা বলো। শোন, তোর এই অসহায় বাবাটাকে মাফ করে দে। শেষ? এখন যাও। দারোয়ান, দারোয়ান চাচা, এই লোকটাকে বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না। নীতিমা, একটু একটু শুনে যা। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. নীতির বয়স যখন 18 পার হলো তখন ওর বাবা ওকে আর ওর মাকে ছেড়ে চলে যায়। নীতি তখন একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছে। ওর বাবা মাকে টাকা পয়সা দিয়ে অনেক আগে বন্ধ করে দিয়েছিল, তাই ওর বাবা যখন চলে যায় তখন খরচ চালানোর মতো পর্যাপ্ত টাকা ওর মায়ের কাছে ছিল না। কোনো উপায় না পেয়ে নীতি একটা অ্যাড এজেন্সিতে ডিজাইনার হিসেবে জয়েন করে।
নানা বাড়িতে ওর মায়ের একটা জমি ছিল, সেটা বিক্রি করে দিয়ে দুজনে সংসার চালানোর মতো মোটামুটি একটা সমাধান বের হলো। কিন্তু এতে পিছিয়ে পড়ল নীতির পড়াশোনা। 1 বছর চাকরি করার পর নীতি বুঝে গেল সবাই কিভাবে রাতারাতি বড়লোক আর ফেমাস হয়ে যাচ্ছে, কিন্তু নীতি এই জগতে নতুন। পরিবারের সব ঝামেলার মধ্যে কখনো কোনো ছেলের সাথে প্রেম করার ফুরসত পর্যন্ত পেলেনি। এই জন্য প্রথম সবাই ওকে নিয়ে হাসাহাসি করত। আস্তে আস্তে নীতি বুঝতে পারলো এখানে টিকে থাকতে হলে ওকে ওর গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। 2 থেকে 3 মাসের ভেতর নীতি ওর আউটলুক একদম বদলে ফেললো। সাধারণ সালোয়ার কামিজ পরা নীতি জিন্স আর স্লিভলেস টপ পরতে শুরু করলো। এতে ধীরে ধীরে ওর ভাগ্য বদলে যেতে থাকে। যে অ্যাড এজেন্সিতে চাকরি করত সেখান থেকে নীতির মডেলিং শুরু হলো। আসছি। নীতি, তুমি এই সময়? মৃদুল কোথায়? ঘুমাচ্ছে। সরো আমার সামনে থেকে। হোয়াট হ্যাপেন্ড, আমাকে বলো। কিছু মানুষ না অন্যের সুখ দেখতে পায় না। লাইফে সবকিছু যখন পারফেক্ট চলে তখনই তাদের একটা ঝামেলা করতে হবে। তোমার কাছে খুব সুন্দর লাগছে। কি পারফিউম দিয়েছো এটা? কি করছো তুমি? তোমাকে শান্ত করার চেষ্টা করছি। আরাম করে বসো প্লিজ। মৃদুল, মৃদুল ঘুমাচ্ছে। কি করছো? স্টপ। তোমার পারফিউম আমাকে না একটা অন্যরকম ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে নীতি। নীতি, তাহলে মানুষ আমাকে এতদিন মিথ্যে কিছু বলেনি? বস, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু না বস। আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না। তোর কথা বলতে লজ্জা করছে না? তুমি এটা কি করলে বনি? আমি জানি না, টেবিলে ছুরিটা রাখা ছিল। আমি কিছু না ভেবেই আমি। আরে একটু পর এত কান্নাকাটির মানে কি? তুমি আমার সামনে একটা মানুষ খুন করেছো। হোয়াট হ্যাপেন্ড, যা হয়ে গেছে আর ফেরানো যাবে না। এখন এই লাশ কি করবো সেটা নিয়ে ভাবতে হবে। আমাকে একদম এসবের মধ্যে জড়াবে না। এই খুন আমি করিনি। সব তো তোমার চোখের সামনে হলো নীতি। ওর একটা মিনি ফ্রিজ আছে, শুধু আইস রাখে সেখানে। হ্যাঁ, ওর বেডরুমে রাখা আছে সেটা, কিন্তু ফ্রিজটা অনেক ছোট। 6 ফিটের একটা মানুষ সেখানে হাঁটবে না। একটা উপায় আছে। কি বনি? নীতির মৃদুলকে ওর স্বার্থের জন্য ব্যবহার করলেও মৃদুল ঠিকই নীতিকে ভালোবাসত। বনির সাথে নীতিকে নিয়ে অনেক কথা শুনেছে আশেপাশের মানুষের কাছ থেকে, কিন্তু এতদিন সেগুলোতে কান দিত না মৃদুল। নীতি আর বনি দুইজনকে সে বিশ্বাস করত। মৃদুল ভাবতো মানুষ হয়তো ইচ্ছে করে তাদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য এসব বলছে, কিন্তু সবার কথা সত্যি করে দিয়ে বনির সাথে নীতিকে দেখতে পেয়ে মৃদুল আর তার রাগ ধরে রাখতে পারেনি। নীতির সামনে মৃদুলের চর খেয়ে বনি আরো রেগে যায়। রাগে নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে টেবিলে রাখা ফল কাটার ছুরি মৃদুলের পেটে ঢুকিয়ে দেয়। প্রচুর রক্তক্ষরণ হয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে মারা যায় মৃদুল। এসব দেখে নীতি অনেক ভয় পেয়ে যায়। মৃদুলের লাশ কি করবে সেটা বনিও বুঝতে পারে না। মৃদুলের মতো একজন ফেমাস আর্টিস্ট খুন হলে অনেক ভালোভাবে এটা তদন্ত চলবে, আর তখন বনি ধরা পড়বেই। তাই বনি ঠিক করে মৃদুলের ঘরে রাখা একটা ফ্রিজে মৃদুলের লাশ টুকরো টুকরো করে কেটে রেখে দেবে। বনির প্ল্যান শুনে নীতি আর সহ্য করতে পারে না। সে তার বাসায় ফিরে যায়। মাঝরাতে ঠান্ডা মাথায় বনি এক এক করে প্রথমে মৃদুলের পা, তারপর হাত আর সবশেষে মাথা এক এক করে কেটে ফ্রিজে ভরে রাখে, যেন পচা গন্ধ না বেরোয়। মৃদুলের লাশ সবার চোখের আড়াল করতে পারলেও মৃদুলের অনুপস্থিতি সবার নজরে আসতে শুরু করে কয়েক মাস পর। সবাই নীতিকে জিজ্ঞেস করতে থাকে মৃদুল কোথায়। এসো। আজকের পেপার পড়েছো? বনি, প্রায় 2 মাস হয়ে গেছে সবাই আমাকে মৃদুলের কথা জিজ্ঞেস করছে। আর তুমি কি বলছো সবাইকে? আমি বলেছি ও আমাকে না জানিয়ে দেশের বাইরে গেছে। এরপর থেকে ওর সাথে আমার সব যোগাযোগ বন্ধ। কোথায় গেছে, কি করছে আমি কিছুই জানি না। ভালো করেছো। কিন্তু এভাবে আর কতদিন সত্য লুকিয়ে রাখবো? ইভেন পেপারেও তো খবর এসেছে, পিপল আর লুকিং ফর হিম।
নীতি দেখো, আমি একটু বিজি, আমার অ্যালবামের কাজ করছি। এমন সময় এসব নিয়ে প্যারা দিও না তো প্লিজ। কেউ কিছু জানবে না যদি তুমি কাউকে কিছু না বলো আর কি। আচ্ছা, আমার গানগুলো একটু শুনে দেখবে? না, এখন গান শুনতে ইচ্ছে করছে না। কাল আমার একটা টক শোতে যেতে হবে, টেলিভিশন টক শো। সেখানেও তো আমাকে মৃদুলের কথা জিজ্ঞেস করবে। তুমি তোমার গল্পই বলে দিও, হ্যাঁ, চিল, জাস্ট চিল, বুঝছো? কিছু হবে না। কিছুদিন পর মৃদুলের কথা কেউ আর মনেও রাখবে না। নেক্সট উইকে একটা রেডিও শোতে আমার প্রথম গান লঞ্চ হবে। Hello, listeners. This is RJ Nishat, and I have a special guest with me today. He is Bonnie. Hello, Bonnie. হাই, হাউ আর ইউ? I'm good. So, আজকে আপনার নতুন অ্যালবাম লঞ্চ হবে এই শোতে, রাইট? নার্ভাস অর এক্সাইটেড? না, নার্ভাস কেন হব? এক্সাইটেড বলা যায়। আসলে প্রায় 1 বছর ধরে কাজ করছি এই অ্যালবামটা নিয়ে। 1 বছর? এতটা সময় মাত্র একটা অ্যালবামের জন্য? ওয়েল, দিস ইজ মাই ফার্স্ট অ্যালবাম, তাই এতটা পরিশ্রম দেয়া এটার পেছনে। আপনি তো মেডিকেলে পড়াশোনা করেছেন, ডাক্তারি ছেড়ে গান কেন? অ্যাকচুয়ালি এমবিবিএস করেছিলাম বাবার ইচ্ছায়, কিন্তু ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল গান করব। জোস! সো লিসেনার্স, আর কথা না বাড়িয়ে চলুন শুনে আসি বনির নতুন অ্যালবামের একটি গান। হ্যালো, কে? আমি কই? কি কই? আর তুমি কই? তোমার সুর শেষ না? হ্যাঁ, কয়টা বাজে? সন্ধ্যা 7টা। তোমার রেডিও শো তো আজকে 5:30 থেকে 6:30 পর্যন্ত ছিল। আমি শুনলাম তোমার শো। গানটা খুব সুন্দর লিখেছো। নীতি, আমি বাসায়, আমার ঘুম পাচ্ছে অনেক, আমি পরে কল দিই। ওকে, বাই, দেখা হবে। আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, শো থেকে গেল। একটু ফেসবুকে, রেডিওর পেজে। What the hell? এটা তো আমার ছবি, কিন্তু আমি তো আজকে সেখানে যাইনি। খুন করার পর মৃদুলের যে আনরিলিজড অ্যালবামটা ছিল সেটা বনি তার নিজের নামে করে নিল। শুধু গান না, মৃদুলের ফ্ল্যাট, গাড়ি সবকিছু নিজের করে নিয়ে চলতে শুরু করে বনি। এই রেডিও শোতেই বনির অ্যালবাম রিলিজ করার কথা ছিল। শো হয়ে গেছে, অ্যালবাম রিলিজও হয়ে গেছে, কিন্তু পুরো সময়ই বনি তার বাসায় ঘুমোচ্ছিল। সে তো বাসা থেকে বেরই হয়নি। তাহলে শোতে বনি হয়ে কে কথা বলছিল? আজকের পেপার দেখেছো? না, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। কেন, কি হয়েছে? তোমার নতুন অ্যালবাম তো হিট হয়েছে। হ্যাঁ? আরে ঘুম থেকে উঠে পেপারটা একটু দেখো, তোমাকে নিয়ে বড় করে একটা ফিচার ছেপেছে। গতকাল তোমার কনসার্টটাও বেশ ভালো ছিল, সবার মুখে মুখে এখন শুধু তোমার নাম। আমার যে দেখতে কি ভালো লাগছে। আই থিংক দিস ইজ দ্য টাইম আমাদের সম্পর্কের কথা এখন পাবলিক করা যায়। আজকে ফ্রি আছো তুমি? সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ, মানে পারবো। আচ্ছা ঠিক আছে, বাই। কি হচ্ছে সব? কিভাবে হচ্ছে? আমি তো কোনো শোতে যাইনি, আমি তো কোনো কনসার্টও করিনি। তাহলে আমার নাম নিয়ে আমার মতন দেখতে কে ওঠা? আমি আর এসব নিতে পারছি না। কি হচ্ছে সব আমার সাথে? আমার ছবি সব পত্রিকায়, ফেসবুকে সবাই আমার গানের প্রশংসা করছে, বাট হাউ? কিভাবে হচ্ছে সব? রাতারাতি সবাই আমাকে কিভাবে চিনে ফেললো? তোর না খুব স্বপ্ন ছিল তুই একদিন স্টার হবি। আজ তোর সেই স্বপ্ন পূরণ হয়েছে। কে কে কথা বলছে? তোর গুরুকে ভুলে গেলি? মৃদুল ভাই, আপনি? তোকে আমি ফেমাস বানিয়েছি। আমার গান নিজের নামে করে নিতে তুই একবারও ভাবলি না? তুমি এখন মৃত। তোমার কথা কেউ বিশ্বাস করবে না, এমনকি কেউ শুনবেও না। তোমাকে তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। তুমি আমার কষ্ট কমিয়ে দিয়েছো গুরু। তোমার কোনো অস্তিত্ব নাই, তুমি কেউ না। এখন থেকে শুধু আমি, সবাই আমার নাম করবে, আমার।
মৃদুল মারা যাবার পর বা মৃদুলকে খুন করার পর বনি বেশিরভাগ সময় বাসায় বসেই কাটায়। বিশেষ কোনো কাজ না থাকলে সে ঘর থেকে বের হয় না। পত্রিকায় নিজের ছবি দেখতে পেয়ে খুব অবাক হয় বনি, কারণ বনি কোনো কনসার্ট এখন পর্যন্ত করেনি। গতকাল ওর একটা কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওকে ফোন করে জানানো হয় যে কনসার্ট পোস্টপন করা হয়েছে, পরের দিন ওকে সময় জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখন সে পত্রিকা দেখতে পাচ্ছে কনসার্ট হয়েছে। এসব কোনো কিছুর কুল কিনারা খুঁজে পায় না বনি। একসময় মনে হতে থাকে মৃদুল এসব কাজ করছে। ও জানে এরকম চিন্তা ভাবনা করার কোনো ভিত্তি নেই, কিন্তু এছাড়া ও আর কোনো ব্যাখ্যা দিতে পারে না। আবার ভাবে যা হচ্ছে এ তোর ভালোর জন্যই হচ্ছে, তাহলে এতে আর ক্ষতি কি? চলুক যেভাবে চলছে। আমার আর খেতে ইচ্ছে করছে না। তাহলে খেও না, জোর করে খাওয়ার কিছু নেই। তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। অলরাইট। হ্যাঁ নীতি, কি ব্যাপার? বনি, আই এম সো সরি, আমি আজ আসতে পারিনি। আসলে একটা মিটিং এ আটকা পড়ে গিয়েছিলাম। এত জরুরি একটা মিটিং ছিল যে এর মাঝে তোমাকে ফোন করে জানাতেও পারিনি। আই এম সো সরি। নীতি, তুমি কোথায়? আমি মিটিং এ। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি রাখি। আচ্ছা, আমি রাতে বাসায় আসবো। হ্যাঁ, আচ্ছা। কতদিন পর তোমার সাথে দেখা হলো না? একটু বিজি ছিলাম আর কি, বুঝছো। এত জায়গায় ইন্টারভিউ দিতে হচ্ছে, সারাদিন বাসার বাইরে থাকতে হয়। তুমি তুমি এখানে কিভাবে? মানে কি বলছো তুমি? মৃদুল, তুমি এলে কোত্থেকে? নীতি, দিস ইজ মি। এটা আমি, বনি। না, আমি বাসায় যাব। এখানে আর এক মুহূর্ত না। আচ্ছা, আমার নীতি। বনি আর নীতি খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নীতি মৃদুলকে দেখতে পায় ওর সামনে বসে আছে। না, নীতি ভুল দেখছে না। কিছুক্ষণ আগে যেখানে বনি বসেছিল সেখানে এখন মৃদুলই বসে আছে। নীতি ভয় পেয়ে বাসা থেকে বেরিয়ে যায়। বনি এই ঘটনা শুনে কিছুই বুঝতে পারে না, ভাবে হয়তো নীতির মনের ভুল। কেমন আছো বনি? কি অদ্ভুত ব্যাপার, তোমার কোনো অস্তিত্ব নাই, অথচ তবুও তোমাকে নীতি বারবার দেখতে পায়। তোমার কি কোনো অস্তিত্ব আছে? অফকোর্স আছে। এই যে দেখো, তোমার রাজ্য এখন আমার শাসনে চলে। যা আগে তোমার ছিল তা এখন শুধু আমার। মানুষ কত তাড়াতাড়ি ভুলে যায় না? তোমার পায়ের দিকে একটু তাকিয়ে দেখো, একটা নখে কেমন যেন পচন ধরেছে। পছন্দ হবে কেন? কি বলতে চাইছো তুমি? কোনো ময়লা লেগেছে হয়তো, ধুয়ে ফেলে উঠে যাবে। পাপ 1000 বার ধুলেও ওঠে না। মৃদুলের কথাই ঠিক। বনের পায়ের নখে একটু পচন ধরেছে। একটা লাশের শরীরে যেমন পচন ধরে ঠিক সেরকম। কিন্তু বনি এটা মানতে চাইছে না। বনি তো বেঁচে আছে, তাহলে ওর শরীরে কেন পচন ধরবে? বলো, কি বলতে চাও? মা, আমি তোদের সাথে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দে। এত বছর পর তোমার কি হলো? নিজের অপরাধ বোধ হতে একটু বেশি দেরি হয়ে গেল না? আমার একটা রোগ হয়েছে। কি? ডাক্তাররা এখনো বুঝতে পারছে না এটা কি রোগ। বলেছে দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। সময় মতো না করলে হয়তো মারাও যেতে পারি। তো আমি এখন কি করতে পারি তোমার জন্য? আমার তো আর এখন চাকরি করার বয়স নেই। জমানো যা টাকা আছে সেগুলো সব ট্রিটমেন্টের ফার্স্ট সেশনে শেষ হয়ে যাবে। ও, বুঝেছি। টাকা চাইতে এসেছো? দেখ মা, থামো, আমাকে আর কিছু বলতে হবে না। এখন তোমার সেই বিয়ে করা বউ কোথায়?
আমার মা যখন রাতের পর রাত বিছানায় পড়েছিল আমি তোমাকে কতবার ফোন দিয়েছি জানো? তোমার ফোন বন্ধ। আমাদের সাথে তুমি কোনো যোগাযোগ রাখোনি বাবা। মাকে বাঁচাতে খুব বেশি টাকার প্রয়োজন ছিল না, আমি অতটুকুও করতে পারিনি। যাই হোক, আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি, তোমার যত টাকা লাগবে উঠিয়ে নিও। নীতি, তোকে যে কি বলে। নিজেকে কখনো আমার বাবা বলে পরিচয় দিও না, শুধু জন্ম দিয়ে দিলেই বাবা হওয়া যায় না। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. নীতির বয়স যখন 21 বছর, অ্যাড এজেন্সিতে চাকরি নিয়েছে মাত্র কয়েক মাস, তখন হঠাৎ একদিন রাতে নীতির মা খুব অসুস্থ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হয় তার। নীতি নিজে তার মাকে নিয়ে একটা হাসপাতালে যায়। সেখানে ডাক্তার তার মাকে দেখে বলে এটা তার মায়ের 3য় স্ট্রোক। যত তাড়াতাড়ি সম্ভব তাকে আইসিইউতে নিতে হবে। কিন্তু আইসিইউতে ভর্তি করানোর মতো এত টাকা ছিল না নীতির কাছে। সেই টাকা জোগাড় করতে করতেই নীতির মা মারা যায়। নীতি ওর বাবাকে রিচ করার অনেক চেষ্টা করেছে সামান্য কিছু টাকার জন্য, কিন্তু বাবা কোনো উত্তর দেয়নি। মা মারা যাওয়ার পর নীতির একমাত্র লক্ষ্য সে সমাজের তথাকথিত বড়লোক হবে। ও যা চেয়েছিল তার সব পেয়েছে। অন্যদিকে মৃদুলার বেঁচে না থাকলেও তার অস্তিত্ব কিভাবে যেন রয়ে গেছে। তোমার গানের গলা কিন্তু খুবই সুন্দর। তুমিও বনির সাথে গান করতে পারতে। কে? তোমার ফেমাস বয়ফ্রেন্ড, ও সরি, এক্স বয়ফ্রেন্ড। তোমার হাতে ওটা কি? এটাই সেই ধারালো ছুরি। সেদিন রাতে যেই ছুরিটা। দেখো, আমি কিচ্ছু করিনি, আমি তোমাকে খুন করিনি। তোমার এই মসৃণ গ্রীবা, এখান থেকে এক ফোঁটা রক্ত আমি নিতে চাই। তোমার রক্তের গন্ধ পেতে চাই। তোমার রক্ত দিয়ে রাঙাতে চাই আমার সারা শরীর। আমি কিচ্ছু করিনি, আমাকে তুমি ছেড়ে দাও প্লিজ। তোমাকে আমি কিছুই করবো না, ডোন্ট ওয়ারি। দেখছেন চ্যানেল 24/7 খবরের বাকি অংশ পড়ছি আমি নিশাদ। দেশের অন্যতম গায়ক বনিকে গতকাল রাতে একটা রেস্টুরেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা গেছে। রেস্টুরেন্টের মালিক বলছে রাত 11টায় বনি মাতাল অবস্থায় সেখানে পৌঁছায়। কিছুক্ষণ এক জায়গায় বসে থাকার পর পাশের টেবিলে থাকা এক তরুণীর সাথে অশ্লীল আলাপ আলোচনা করতে শুরু করে। কথাবার্তার এক পর্যায়ে বনি সেই তরুণীর হাত ধরে তার সাথে বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু এতে সেই তরুণী কোনো সম্মতি ছিল না। ঘটনা দেখে রেস্টুরেন্টের ম্যানেজার বনিকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তখনই বনি ম্যানেজারের গায়ে হাত তোলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা এখন বনির সাথে সরাসরি ফোন আলাপে চলে যাচ্ছি। হ্যালো মিস্টার বনি। জি। কাল রাতে রেস্টুরেন্টে ঘটে যাওয়ার ঘটনায় আপনার কি বলার আছে? সরি, কোন রেস্টুরেন্ট? রাজধানী গুলশানের একটা রেস্টুরেন্টে আপনি রাতের বেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি কালকে বাসা থেকে বের হইনি। কি বলছেন চাচা? যান্ত্রিক গোলযোগের কারণে লাইনটা কেটে গেছে। গায়ক বনি সম্পর্কে আরো জানতে আর কাল রাতে সিসিটিভি ভিডিওর ফুটেজ দেখতে চলে যান আমাদের ইউটিউব চ্যানেলে। চলে যাচ্ছি পরের সংবাদে। বনি বেশ কিছুদিন ধরে এরকম উটকো কাজ করে আসছে। মাতাল হয়ে গাড়ি চালানো, রাস্তায় মেয়েদের কটু কথা বলা, মাতাল হয়ে দোকান ভাঙচুর করা, এমন কোনো অসভ্যতা নেই যা সে করেনি। এতদিন সবাই এসব দেখেও চুপ ছিল, কিন্তু এখন যেন সীমা ছাড়িয়ে গেছে। তাই আস্তে আস্তে সবাই তাদের মুখ খুলতে শুরু করে। তুমি কালকে রাতে এগুলো কি করলা? আরেক মেয়ের হাত ধরে টানটানি করেছো বাসায় নিয়ে যাওয়ার জন্য? কাম অন, তুমি এগুলো বিশ্বাস করেছো? সিসিটিভি ফুটেজ আছে, পুরো ফেসবুকে ছড়িয়ে পড়েছে তোমার এই ভিডিও, আর তুমি বলছো আমি বিশ্বাস করবো না? নীতি, আমি এসব কিছু করিনি। আমি কাল রাতে বাসায় ছিলাম। ড্যাম ইট। কার সাথে ছিলে? কার সাথে থাকবো মানে কি? আমি একাই ছিলাম।
তোমার সাথে তো একসাথেই ড্রিঙ্ক করলাম। এরপর তুমি বাসায় চলে গেলে, ডোন্ট ইউ রিমেম্বার? হ্যাঁ, সেটা রাত 10টা নাগাদ। ঘটনা তো রাত 11টায়। হুনুস, মেবি তুমি নিজে ড্রাইভ করে সেখানে চলে গিয়েছো। আর এতই মাতাল ছিলে যে তোমার সেটাও মনে নেই। তুমি আমাকে অন্য মেয়ে নিয়ে সন্দেহ করছো নীতি। কথা ঘুরানো আমি একদম পছন্দ করি না। আমার মনে হয় না আমি আর তোমার সাথে থাকতে পারবো। হোয়াট ইউ ওয়ান্ট? কি চাও তুমি? আমি বাসায় যাচ্ছি, আমাকে আর কোনোদিন ফোন দিবে না, প্লিজ। বনি আসলে এরকম কিছু করেনি। আর এই ঘটনাগুলো যখন ঘটে তখন তো বনি ওর বাসাতেই থাকে। এখন বনি চাইলেও যখন তখন বাসা থেকে বের হতে পারে না। কোনো একটা অদ্ভুত রোগ বনির দৃষ্টিশক্তি খুব দ্রুত কমিয়ে দিচ্ছে। বনির পুরো শরীরে ছোট ছোট ফোসকার মতো হয়ে চামড়া উঠে যাচ্ছে। বনির আশেপাশে সবসময় মাছি ঘোরাফেরা করে। একদিন তো ভোরবেলা অনেকগুলো দাঁড়কাক বনির জানালার পাশে বসেছিল। সে কালো দাঁড়কাকগুলোকে দেখে মনে হচ্ছিল ওরা যে কোনো মুহূর্তে এসে বনির চোখ উপড়ে ফেলবে। মৃদুল খুন হয়েছে প্রায় 8 মাস হলো। কাটা লাশ এখনো সে ফ্রিজে ঠিক মতোই আছে। হ্যালো নীতি। বনি, আমি বলেছিলাম না আমাকে আর ফোন দিবে না। প্লিজ ডোন্ট হ্যাং আপ। তুমি আমার সাথে একটু দেখা করবে, প্লিজ। ঠিক আছে, আমি তোমার বাসায় আসছি। বলো, কি জরুরি কথা তোমার? এই দেখো। তোমার হাতে এগুলো কি হয়েছে? কেমন যেন একটা পচা গন্ধ বের হচ্ছে। আই ডোন্ট নো এগুলো কি হচ্ছে। পায়েও একই অবস্থা আমার। চামড়াগুলো কেমন যেন পচে যাচ্ছে। ডক্টর দেখিয়েছো? এটাই তো সমস্যা নীতি। ডক্টরের কাছে যাওয়ার আগের দিন এগুলো সম্পূর্ণ ভালো হয়ে যায়, একটা দাগও থাকে না। বনি, কিছু মনে করো না। আমার মনে হয় তোমার মানসিক কোনো সমস্যা হচ্ছে। What do you mean? মানে তুমি খুব অদ্ভুত কথা বলো। তুমি সেদিন একটা রেডিওতে বলেছো তোমার নাম মৃদুল। কোন রেডিওতে? এই যে, তুমি সব ভুলে যাও। তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। মানুষ তোমার ছবি দিয়ে ফেসবুকে ট্রল বানায়। কিছু না করেও সেগুলোর দায় আমাকে নিতে হচ্ছে। তোমার তো এতে অভ্যাস আছে। মৃদুল মারা যাওয়ার পর ওর পুরো অ্যালবামটা নিজের নাম করে চালিয়ে দিয়েছো। Get the hell out of here! বের হও আমার বাসা থেকে। আমি চলে যেতে এসেছি। আর হ্যাঁ, এটা তোমার বাসা না, এটা মৃদুলের বাসা। You took my fame and now you took my blame. দুই দিন পর বনির লাশ মৃদুলের বাসা থেকে পাওয়া যায়। প্রতিবেশীরা ফ্ল্যাটের ভেতর থেকে বিকট গন্ধ আসায় অনেকক্ষণ দরজা কড়া নাড়ে। কেউ দরজা না খুললে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে বনির লাশ পড়ে আছে। হাত পা আর মাথার টুকরো টুকরো অবস্থায় পড়েছিল। লাশের পাশে পিস্তলের পাশে আরো একটা জিনিস পড়েছিল। সেটা হচ্ছে একটা ধারালো ছুরি। ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় বনির মাথায় গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু সেটা আরো 8 মাস আগে। পিস্তলে কোনো ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেই ছুরিতে বনির নিজের হাতের ফিঙ্গারপ্রিন্টস আর ফরেন্সিক রিপোর্ট মতে বনি খুন হয়েছিল 8 মাস আগে। এই 8 মাস ধরে ওর লাশ এই বাসায় পড়ে থেকে পচে গেছে। 8 মাস আগে বনির খুন আর যেই ছুরি দিয়ে তার মৃতদেহ কাটা হয়েছে সেই ছুরিতে বনিরই ফিঙ্গারপ্রিন্ট। এই রহস্যের কোনো সমাধান পায় না পুলিশ। পুরো বাসাটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও অন্য কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এমনকি আইস রাখার মিনি ফ্রিজটাও একদম খালি। যদি একটা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে চোখে বেদান্ত সুরে মৃত্যুর ঢেউ হয় না চমচম কেঁপে ওঠে
গায়ে করেছে খুন নাকি ভালোবেসে সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা আচ্ছা রহস্যে খেলে কুয়াশা কুয়াশা brought to you by Igloo Ice Cream.